আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশের সব বিমানবন্দরে উচ্চ মাত্রার সতর্কতা জারি। প্রস্তুতি সম্পন্ন হলে স্থানীয় সরকার নির্বাচন মির্জা ফখরুল। বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং মঙ্গলবার। মাদক ও জুয়া নির্মূলে শীঘ্রই বিশেষ অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিকের চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের লাঠিচার্জ। প্রধানমন্ত্রী নেই বলে বক্তা পাওয়া যায় না, সংসদে চিফ হুইপ। বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামির জামিন বাতিল। আওয়ামী লীগ আমলে ইভিএম প্রকল্পে দুর্নীতির তদন্ত করছে দুদক। নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের কারণে শান্তি আলোচনা ভেস্তে গেছে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 থেকে 96 সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, মা বোনদের শিক্ষিত করার জন্য শিক্ষা ব্যবস্থা মেট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। তার অসমাপ্ত কাজ পূরণের লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করব। বেলা 2:30টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে শার্শায় উলশি খাল পুনঃখনন, হরিণা বিলে 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং দরাটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারিতে রাজধানীর হযরত শাহজালাল সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সকল স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। সোমবার বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চ মাত্রার সতর্কতা জারি করেন। বিমানবন্দরের কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। সূত্র আরো জানায়, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী আরো বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার আরেকটি প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। মন্ত্রী আরো জানান, এতে 10 মাস থেকে 1 বছর সময় লাগে। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, ভোট কেন্দ্র চূড়ান্তকরণ ও মেরামত, নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচন ও প্রশিক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিতে হয়। তফসিল পূর্ব প্রস্তুতির জন্য অন্তত 45 দিন সময় প্রয়োজন। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শীঘ্রই তিনি এর দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভারতের প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্বে আসছেন। 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2021 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান তিনি। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে পেশাদার কূটনৈতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতিমধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে মঙ্গলবার। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। গত 16 এপ্রিল কমিশনিং অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স পাওয়া যায়। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার 28 এপ্রিল বিকেলে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম এবং লোডিং কার্যক্রম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। দেশে অবৈধ সীসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। শীঘ্রই মাদক নির্মূলের বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, 30 এপ্রিলের পর সমন্বিতভাবে সারা দেশে অভিযান চালানো হবে। সোমবার 27 এপ্রিল জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সীসা লাউঞ্জগুলো যাতে নাম ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়া বিক্ষুব্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি প্রত্যাশীদের উপর এবার লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন প্রার্থী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে আহতের সংখ্যা জানা যায়নি। সোমবার 27 এপ্রিল বিকেল 3:30টার দিকে রাজধানীর মিরপুর 2 এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে চাকরি প্রত্যাশীদের উপর লাঠিচার্জ করা হয়। আন্দোলনকারীরা জানান, বিকেল 3:30টার পর পুলিশ এসে চাকরি প্রত্যাশীদের অধিদপ্তরের সামনে থেকে সরে যেতে বলে। এজন্য 10 মিনিট সময় বেঁধে দেওয়া হয়, তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ না করলে অতর্কিত লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে কয়েকজন চাকরি প্রত্যাশী আহত হয়েছেন বলে জানান তারা। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন মিয়া বলেন, আন্দোলনকারীদের উপর পুলিশ কোনো ধরনের হামলা বা লাঠিচার্জ করেনি। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার আগ্রহ কমে যাওয়া নিয়ে এক মজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোদ চিফ হুইপ স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী সংসদের প্রাণ এবং তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ও চিফ হুইপের মধ্যকার আলোচনায় এসব কথা উঠে আসে। অধিবেশন চলাকালে নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম বক্তা হিসেবে ঘোষণা করেন স্পিকার, কিন্তু বাবর বক্তব্য দিতে অস্বীকৃতি জানালে স্পিকার কিছুটা উম্মাদ প্রকাশ করে চিফ হুইপকে বলেন, মাননীয় চিফ হুইপ, এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না। স্পিকারের প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, মাননীয় স্পিকার, তালিকাভুক্ত সকলের সাথেই আমাদের কথা হয়েছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত নেই। অ্যাকচুয়ালি উনি থাকলে সবাই তার বক্তব্য শোনাতে চায়, এজন্য আমাদের অনেক বক্তাই পাওয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশিরের জামিন একদিন পরেই বাতিল করেছেন আদালত। জামিননামা দাখিলে বিলম্বের কারণে সোমবার শুনানি শেষে ঢাকার 17তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার 26 এপ্রিল আদালত 1000 টাকার মুচলেকার আসামির জামিন মঞ্জুর করেছিলেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা ওই দিন যথাসময়ে জামিননামা জমা দিতে পারেননি। সোমবার সকালে আইনজীবীরা জামিননামা দাখিল করলে আদালত তা নামঞ্জুর করে লাবলু মোল্লার জামিন বাতিলের নির্দেশ দেন। লাবলু মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আই ডোন্ট কেয়ার লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাবলু মোল্লা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে অডিট অধিদপ্তর প্রকল্পটিতে বিভিন্ন আর্থিক অনিয়মের আপত্তি তুলেছে, যা এখনো নিষ্পত্তি হয়নি। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে পাবনা 5 আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, জুলাই 2018 থেকে জুন 2024 মেয়াদে 1,50,000 ইভিএম ক্রয়ের জন্য 3,825.34 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই ইভিএম গুলো অর্পিত ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ক্রয় করা হয়েছিল। প্রকল্পটি গত বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবের গ্রামের বাসিন্দা আব্দুল মুতালিব, সাতগাঁও গ্রামের মুনায়েম খা পালান এবং সিরাজগঞ্জের আকনা দিঘিচর গ্রামের আফিকুল মণ্ডলের ছেলে শুভ মণ্ডল। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে খালিয়াজুড়ির রসুলপুর ফেরিঘাটের পাশে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যান আব্দুল মুতালিব। দুপুরের দিকে বাড়ির সামনে ধান শুকাতে গেলে বজ্রপাতে মোনায়েম খা পালানের মৃত্যু হয়। খালিয়াঝুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসিরুদ্দিন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে ওয়াশিংটনের অতিরিক্ত শর্তকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ার সেন্ট পিটারবার্গে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে আলোচনা শেষ করে ইরানের প্রতিনিধি দল। আরাঘচির ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং কঠোর অবস্থানের কারণে আলোচনা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ফার্সি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটারবার্গে পৌঁছে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে রাশিয়ার মিত্রদের সঙ্গে আলোচনা করবেন। তিনি আরও জানান, কোনো শর্ত সাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে, সেটি নিয়েও কথা হয়েছে। এদিকে ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রসঙ্গেও কথা বলেন আরাঘচি। তিনি বলেন, এই জলপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা একটি বৈশ্বিক ইস্যু। এই প্রেক্ষাপটে ওমান সহ প্রতিবেশী দেশগুলোর প্রতি পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।